2025-এর গ্রুপ ডি পরীক্ষায় আসা সায়েন্সের প্রশ্নের আজকে আমরা অ্যানালিসিস করব। যে প্রশ্নগুলো পরীক্ষায় দিচ্ছে মেমোরি বেস কোশ্চেন, সেগুলো আমরা আজকে দেখব এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো, যাতে আপকামিং পরীক্ষায় এর আশেপাশের থেকেও যদি কোনো কোশ্চেন দিয়ে দেয় আমাদেরকে, সেগুলো যেন আমরা করে আসতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস গ্রুপ ডি অ্যানালিসিস। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে নিচে দেওয়া কোনটি মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয়। এই টাইপের একটা কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল যে মায়োপিয়ার রোগ, তো মায়োপিয়ার রোগ ঠিক করতে কোন লেন্স তুমি ব্যবহার করবে। অপশান নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে যাবে, না অবতল লেন্স ব্যবহার করবে। তোমাকে আপকামিং পরীক্ষায় কি দিতে পারে এখান থেকে, যে অবতল লেন্সের পাওয়ার কিসে হয়, মাইনাসে হয় না প্লাসে হয়, পজিটিভ নেগেটিভ কিসে হয়, না অবতল লেন্সের পাওয়ার মনে রাখবে মাইনাসে হয়। পরীক্ষায় তোমাকে দিতে পারে লেন্সের একক কি হয়, লেন্সের একক পরীক্ষায় মনে রাখবে ডায়াপ্টার হয়। পরীক্ষায় তোমাকে কোশ্চেন দিতে পারে এই মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি, যাকে আমরা বলি নিকট দৃষ্টি, এই নিকট দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া রোগের ক্ষেত্রে কোন বস্তুকে দেখা যায় না, দূরের জিনিসকে দেখা যায় না, কাছের জিনিসকে দেখা যায় না, কোন জিনিসকে দেখা যায় না। মনে রাখবে নাম হ্রস্ব দৃষ্টি, কিন্তু কাছের জিনিস তুমি দেখতে পাবে, দূরের জিনিস তুমি দেখতে পাবে না, সেই রোগকে আমরা মায়োপিয়া রোগ বলে দেবো। পরীক্ষা এখান থেকে আর কি কোশ্চেন দিতে পারে দাদা, পরীক্ষা দিতে পারে এই মায়োপিয়া রোগে আমাদের যে প্রতিবিম্ব চোখের মধ্যে রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয়, তো রেটিনায় প্রতিবিম্ব তৈরি না হয়ে মায়োপিয়া রোগের ক্ষেত্রে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। কমেন্ট বক্সে তুমি আমাকে এর উত্তর দেবে যে মায়োপিয়া রোগে আমাদের রেটিনার পিছনে না সামনে প্রতিবিম্ব তৈরি হয়। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে নিচে দেওয়া কোনটি একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়, মানে কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি নয়, তার মানে কোনটা বহিঃক্ষরা গ্রন্থি, তার মানে কোনটা থেকে এখানে আমাদের উৎসেচক খরিত হয়, কারণ বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয় আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। তাহলে এখানে রয়েছে থাইরয়েড থেকে হরমোন খরিত হচ্ছে, ডিম্বাশয় থেকে হরমোন খরিত হয়, অগ্নাশয় মিশ্র গ্রন্থি এখান থেকেও হরমোন খরিত হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো না বহিঃক্ষরা গ্রন্থি, আমরা বলতে পারবো যকৃৎ, যেখান থেকে শুধুমাত্র আমাদের পিত্ত রস নিঃসৃত হচ্ছে, কোনো হরমোন নিঃসরণ হচ্ছে না, এটা বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল। আর কি কি প্রশ্ন স্যার এখান থেকে দিতে পারে যে দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি। দেহের যদি বলে দেয় সবচেয়ে বড় গ্রন্থি বা সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, তাহলে হয়ে যাবে আমার যকৃৎ বা লিভার সঠিক উত্তর। পরীক্ষা দিতে পারে যকৃতের ওজন কত, মনে রাখবে 1.5 কেজি আমাদের যকৃতের ওজন। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে নিচে উল্লেখিত কোনটা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি কোনটার মধ্যে রয়েছে। ফ্লুরিন, সোডিয়াম, ক্লোরিন, অক্সিজেন। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হয়ে যাবে ফ্লুরিন, যার সংকেত হচ্ছে এফ। মনে রাখবে যদি পরীক্ষায় দেয় যে ফ্লুরিন কোন শ্রেণীতে অবস্থান করছে পর্যায় সারণীর, তাহলে মনে রাখবে পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, এবং এগুলোকে আমরা একটা নাম দিই যাকে হ্যালোজেন মৌল বলা হয়। তাহলে হ্যালোজেন মৌলগুলো 17 নম্বর শ্রেণীর মৌল। এই হ্যালোজেন মৌলগুলোর নাম কি কি স্যার? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এগুলো পরীক্ষায় পড়ে যাবে। প্রত্যেকের ক্ষেত্রে যোজ্যতা কত হয়, প্রত্যেকের ক্ষেত্রে মনে রাখবে হ্যালোজেন মৌলের যোজ্যতা হচ্ছে 1 হয়, এবং এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 7 হয়। এটাও পড়ে রাখবে, আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, যৌগটিতে চিহ্নিত করো যাতে আয়নিক এবং কোভ্যালেন্ট দুটো বন্ডই আছে, তার মানে আয়নীয় বন্ধনও আছে প্লাস সমযোজী বন্ধনও আছে। আয়নীয় প্লাস সমযোজী দুটো বন্ধনই আছে কোন যৌগের মধ্যে? উত্তর কি হবে? উত্তর হবে আমাদের NH4Cl। নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এর মধ্যে আমাদের কোভ্যালেন্ট বন্ড আছে। এই যে NH4 এর মধ্যে আমাদের কি আছে না কোভ্যালেন্ট বন্ড রয়েছে, এবং তারপরে NH4+ আর Cl- এর মধ্যে কি আছে না আয়নিক বন্ধনও রয়েছে। দুটো বন্ধনই এখানে কিন্তু রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন এখানে কি বলেছে দেখো, যখন চাপ বৃদ্ধি করা হয় তখন জলের স্ফুটনাঙ্ক কি হয়? চাপ বাড়িয়ে দিলে পারে মনে রাখবে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। চাপ বেড়ে গেলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, অপশন বি আমাদের সঠিক উত্তর। এবং চাপ কমালে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। এই কনসেপ্টের উপর ভিত্তি করে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে প্রেসার কুকারে যে রান্না করা হয় সেখানে তোমার টেম্পারেচার, জলের যে স্ফুটনাঙ্ক সেটা বাড়ানো হয় না কমানো হয়। প্রেসার কুকারের মধ্যে চাপা দিয়ে দেওয়া হয়, ওপরে ঢাকনা থাকে, তো ঢাকনা দিয়ে কি করা হয় না প্রেসার বাড়িয়ে দেওয়া হয়, চাপ বাড়িয়ে দেওয়া হয়। জল ফুটতে বেশি সময় লাগে, 100 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 110-12 ডিগ্রি সেলসিয়াসে জল ফোটে, এবং সেই কারণের জন্য সেখানে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয়। সেম কনসেপ্টের উপর ভিত্তি করে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে যখন তোমরা পাহাড়ের উচ্চতায় ওঠো, হ্যাঁ দার্জিলিং চলে গেলে, সিমলায় চলে গেলে, সেখানে খাদ্যদ্রব্য রান্না করতে বেশি সময় লাগে কেন? কারণ যত তুমি ওপরের দিকে যাবে বায়ুর চাপ তত কম হবে। তাহলে
ওখানে চাপ কম, জলের স্ফুটনাঙ্ক কম, জল তাড়াতাড়ি ফুটে যাবে, ওখানে 93-94 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে যাচ্ছে এবং সেই কারণের জন্য খাদ্যদ্রব্য সেদ্ধ হতে বেশি সময় লাগছে। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। তারের রেজিস্ট্যান্স সম্বন্ধীয় ভুল তথ্যটা কোনটা এখানে বার করতে হবে। তারের রেজিস্ট্যান্স, দেখো রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা আছে ইম্পর্টেন্ট, R = ρ L/A, যেখানে R মানে হচ্ছে পরিবাহীর রোধ, রো মানে হচ্ছে রোধাঙ্ক, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য এবং এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার আমরা দেখব এখান থেকে কি বলেছে। বলেছে এটি তারের উপাদানের উপর নির্ভর করে, একদম এই রোধাঙ্কটা তারের উপাদানের উপর নির্ভর করে, তাহলে এটা আমাদের ঠিক বলেছে। এটি সরাসরি সমানুপাতিক তারের দৈর্ঘ্যের সঙ্গে, দেখো দৈর্ঘ্য ওপরে রয়েছে, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে এটা সমানুপাতিক, এটাও আমার ঠিকই বলেছে। এটি সরাসরি সমানুপাতিক তারের ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে, ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কি সরাসরি সমানুপাতিক, নিচে রয়েছে, তাহলে আর কিন্তু সরাসরি সমানুপাতিক নয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে এটা আমার ভুল বলেছে, সমানুপাতিক নয় বাবা, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, তাহলে অপশান সি আমার ভুল আছে। পরেরটা আমরা দেখে নিই। ধাতুর তারের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে, একদম ঠিক বলেছে যে ধাতুর ক্ষেত্রে যখন আমাদের উষ্ণতা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, তার রেজিস্ট্যান্স কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, এটাও ঠিক বলেছে। তাহলে ভুল উত্তর কোনটা? অপশান সি, এটাই আমার এখানে ঠিক উত্তর। তাহলে এই ফর্মুলা ভালো করে পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু ফর্মুলা থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে যে দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দেওয়া হলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে অর্ধেক করে দেওয়া হলো, তাহলে রোধ কত হবে, বা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোকেই দ্বিগুণ করে দিলে তাহলে রোধ কত হবে। এই টাইপের কনসেপ্টের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো কোর্সের ভেতরে আমি পুরো ডিটেলসে করাই, যারা কোর্সের ভেতরে আছো তারা জানো যে আমি কিরকম ভাবে পড়াই, পুরো কনসেপ্ট সহকারে বেসিক সহকারে পড়াই। তো তোমরা যারা এখনো কনসেপচুয়াল ভাবে পড়াশোনা করছো না, আগামী দিনে পরীক্ষা দেবে বলে ভাবছো, স্যার আমরা পরের বার রেলওয়ের পরীক্ষা দেবো, বা এবারের পরীক্ষা খারাপ হয়েছে, প্রিপারেশন হয়নি, পরের বার দেবো, এসএসসির পরীক্ষা দেবো, তাদের জন্য বলছি বেসিক থেকে পড়ো, ফাউন্ডেশন থেকে একেবারে শুরু করো। তার জন্য তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। কোথায় রয়েছে স্যার? এটা ইওর স্টাডি অ্যাপের মধ্যে রয়েছে। ইওর স্টাডি অ্যাপ স্যার কোথায় রয়েছে? গুগল প্লে স্টোরে রয়েছে, বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ, যেখানে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচের প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম পড়াচ্ছেন। যেমন আমি তোমাকে সায়েন্স পড়াচ্ছি এবং সায়েন্স তোমাকে এমনভাবে পড়াবো, প্রত্যেকটা কোশ্চেন যেমন গ্রুপ ডিতে আসছে সেগুলো প্রত্যেকটা কিন্তু কমন আসছে। কোনো যদি তোমার বন্ধু বান্ধব থাকে যারা আমার কাছে পড়েছে, তাদেরকে জিজ্ঞেস করে নেবে সায়েন্সের কোশ্চেন কমন আসছে কিনা, তারপরে তুমি যুক্ত হতে পারো, তারপরে তুমি ভেবে দেখতে পারো যে আমার ব্যাচে তুমি যুক্ত হবে কিনা। তো তুমি দেখে নাও, তারপরে তুমি যুক্ত হও। এবং তার সঙ্গে সঙ্গে এসএসসির ব্যাচ রয়েছে আমাদের, যারা এসএসসির পরীক্ষা দেবে এসএসসির ব্যাচে তুমি যুক্ত হতে পারো, বা শুধু যদি মনে করো স্যার সায়েন্স পড়বো আমি, তাহলে সায়েন্সের সঙ্গে যুক্ত হতে পারো, বা অন্য কোনো পার্টিকুলার সাবজেক্ট ম্যাথ রিজনিং সেখানেও তুমি যুক্ত হতে পারো। তার জন্য তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও, এবং দেখো এখানে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে, এই নাম্বারে তুমি আরও কল করে নিতে পারো বিস্তারিত জানার জন্য। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন রয়েছে দুধ হচ্ছে, দুধ কেমন দ্রবণ? দুধ আমরা জানি কলয়েডীয় দ্রবণ, কিন্তু এখানে কলয়েডীয় দ্রবণ অপশনের মধ্যে ছিল না, তাহলে দুধ কিরকম দ্রবণ? দুধ কলয়েডীয় দ্রবণের মধ্যে আর একটা পার্ট রয়েছে ইমালশন। ইমালশন হচ্ছে তোমার কলয়েডীয় দ্রবণের একটা ভাগ। দেখো কলয়েডীয় দ্রবণের বিভিন্ন পার্ট আছে, যেমন সল আছে, সল হচ্ছে তরলে তরলের মধ্যে দ্রবণ, তরলে তরলের মধ্যে কলয়েডীয় দ্রবণ, যেমন সালফার সল, গোল্ড সল, রং, এগুলো তৈরি হচ্ছে। যেমন ইমালশন রয়েছে এখানে, দেখো তরলে তরলের মধ্যে এখানে দ্রবণ, কলয়েডীয় দ্রবণ, যেমন দুধ, যেমন শ্যাম্পু, এগুলো হচ্ছে ইমালশন। তাহলে এগুলো একটু পড়ে রাখবে তোমরা, পরীক্ষা এগুলো দিতে পারে যে কোনগুলো হচ্ছে তোমার কলয়েডীয় দ্রবণ, বা কলয়েডীয় দ্রবণের মধ্যে কোন পার্টগুলো সল, কঠিন সল, ফোম, এরোসল, এগুলো একটুখানি এক্সাম্পলগুলো দেখে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। যে রাসায়নিক উপাদান হাড় এবং দাঁতের মধ্যে থাকে, হাড় এবং দাঁত কোন উপাদান নিয়ে তৈরি হচ্ছে? একদম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ফসফেট। উত্তর কোথায় আছে? অপশন নাম্বার এতে রয়েছে স্যার, ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম হচ্ছে Ca এবং ফসফরাস হচ্ছে P, এবং এই ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি হবে? Ca3PO4 গ্রুপ 2, এটাও তুমি মনে রাখবে, পরীক্ষায় দিতে পারে। নেক্সট কোশ্চেন চলে এসো। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী দুটো গ্যাসের নাম কি? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোর নাম কার্বন ডাইঅক্সাইড, মিথেন। অপশন এই আমার সঠিক উত্তর হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড CO2, মিথেন হচ্ছে CH4। এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা গ্যাসের নাম মনে রাখবে যারা গ্রিন হাউস এফেক্ট তৈরি করে, যেমন জলীয় বাষ্প, জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস তৈরি করছে H2O, এবং তার সঙ্গে মনে রাখবে নাইট্রাস অক্সাইড N2O, তার সঙ্গে মনে রাখবে CFC ক্লোরোফ্লুরোকার্বন, এগুলোও কিন্তু গ্রিন হাউস এফেক্ট তৈরি করার জন্য দায়ী। নেক্সট কোশ্চেনে চলে এসো। সেল মেমব্রেন পাওয়া যায়, সেল মেমব্রেন মানে কোষ পর্দা, কোষ পর্দা, কোষ পর্দা কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, উদ্ভিদ প্রাণী উভয় কোষেই পাওয়া যায়, প্রাণী উদ্ভিদ কোনো কোষে পাওয়া যায় না। উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, উদ্ভিদ প্রাণী উভয় কোষের মধ্যেই কিন্তু কোষ পর্দা পাওয়া যাচ্ছে।
দেখো কোষ পর্দা দুটো কোষের মধ্যেই আছে, কিন্তু যদি বলে কোষ প্রাচীর, যদি তোমাকে বলে দেয় স্যার কোষ প্রাচীর কোন কোষের মধ্যে পাওয়া যায়, তাহলে কোষ প্রাচীর পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে এবং কিছু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে শুধুমাত্র কোষ প্রাচীর পাওয়া যায়। এরকম উদ্ভিদ কোষের মধ্যে আরেকটা কোষীয় অঙ্গাণু রয়েছে প্লাস্টিড, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। এবার মানে উল্টো উত্তর দিতে পারে যে প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না এমন কোষীয় অঙ্গাণুর নাম, তাহলে বলবে সেন্ট্রোজোম, যেটা কিনা প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে কিন্তু পাওয়া যায় না। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো পরের প্রশ্ন এখানে বলেছে প্রতিটা কার্যের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সহজ প্রশ্ন, জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, কে পারবে না এই প্রশ্ন? স্যার নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর, তৃতীয় সূত্র। এখান থেকে পরীক্ষার ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে তুমি বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটা পেছন দিকে সরে আসে কেন, তার কারণ হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। পরীক্ষা দিতে পারে যে রকেট যখন উঠছে, রকেটের নিচের থেকে জ্বালানি, হ্যাঁ জ্বালানি যে দেখবে যে আগুন জ্বলে নিচে দিয়ে, তাহলে আগুন জ্বলছে, রকেট ওপরের দিকে উঠে যাচ্ছে, কোন সূত্রের উপর ভিত্তি করে চলছে? তাহলে নিউটনের তৃতীয় সূত্র মনে রাখবে। এই কনসেপ্টগুলো সব ক্রিয়া প্রতিক্রিয়া, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এর উপর ভিত্তি করে হচ্ছে। নেক্সট কোশ্চেন, যে রোগের প্রতিষেধক ভ্যাকসিন হচ্ছে বিসিজি টিকা। বিসিজি কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়? না টিউবারকিউলোসিস, যাকে বাংলায় আমরা বলি যক্ষা। এই যক্ষা বা টিবি, এই টিবি রোগে বা যক্ষা রোগের প্রতিষেধক টিকা হচ্ছে বিসিজি টিকা। স্যার বিসিজির ফুল ফর্ম পরীক্ষায় তোমাকে দিতে পারে, মনে রাখবে ব্যাসিলাস, সি মানে হচ্ছে কালমেট এবং জি মানে হচ্ছে গুয়েরিন। ব্যাসিলাস, কালমেট, গুয়েরিন এগুলো হচ্ছে বিজ্ঞানীর নাম। এই নাম অনুসারে কি হয়েছে, তিনজন বিজ্ঞানীর নাম ব্যাসিলাস, কালমেট এবং গুয়েরিন, এর নাম অনুসারে বিসিজি টিকা দেওয়া হচ্ছে যক্ষা রোগে বা টিবি রোগের ক্ষেত্রে। এবং পরীক্ষায় তোমাকে এখান থেকে আরও কোশ্চেন দিতে পারে যে টিউবারকিউলোসিস বা যক্ষা রোগের ব্যাকটেরিয়ার নাম কি, বা এটা কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত, কীরকম রোগ? তাহলে বলবে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং এর ব্যাকটেরিয়ার নাম কি স্যার? এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। নেক্সট কোশ্চেনে চলে এসো। সূর্য শক্তি পায় প্রধানত কোন প্রক্রিয়ার মাধ্যমে? সূর্যের এত যে শক্তি, এত যে সূর্যের মধ্যে থেকে তাপ উৎপন্ন হচ্ছে, আলো উৎপন্ন হচ্ছে, এই শক্তির রহস্য কি বা উৎস কি? মনে রাখবে এখানে একটা বিক্রিয়া হয়, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যাকে বাংলায় আমরা বলি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হচ্ছে তোমার সেই বিক্রিয়া যেখানে দুটো হালকা মৌল পরস্পর যুক্ত হয়ে একটা ভারী মৌল তৈরি করে এবং বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন করে। স্যার দুটো হালকা মৌল কি কি হয়? দুটো হালকা মৌলের নাম এখানে রয়েছে, দেখো একটা ডয়টেরিয়াম রয়েছে, একটা টয়টেরিয়াম রয়েছে বা ট্রিটিয়াম রয়েছে। বলে এগুলো কার আইসোটোপ? এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এই হাইড্রোজেনের দুটো ছোট আইসোটোপ মিলে, হালকা আইসোটোপ মিলে একটা ভারী আইসোটোপ তৈরি করে, যাকে আমরা হিলিয়াম বলি। হিলিয়াম এবং তার সঙ্গে হিলিয়ে দেওয়ার মতো শক্তি উৎপন্ন করে, হেলিয়ে দেওয়ার মতো শক্তি উৎপন্ন করছে, বিশাল পরিমাণে এনার্জি তৈরি করে দিচ্ছে সূর্য। ক্লিয়ার? তাহলে এখানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন যুক্ত হয়, দুটো হাইড্রোজেনের আইসোটোপ যুক্ত হয়ে একটা ভারী মৌল হিলিয়াম তৈরি করে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। ভোল্ট মিটার দিয়ে কি পরিমাপ করা হয়? ভোল্ট মিটার দিয়ে কি পরিমাপ করা হয়? বিভিন্ন মাপক যন্ত্র, কোনটা দিয়ে কি মাপা হয় পরীক্ষা আসবে, আপকামিং পরীক্ষা যারা দেবে এগুলো পড়ে রাখবে। তাহলে এখানে মনে রাখবে ভোল্ট মিটার দিয়ে কি মাপা হচ্ছে বাবা? ভোল্ট মিটার দিয়ে মনে রাখবে আমাদের মাপা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম হচ্ছে তোমার আমাদের কি বাবা? না ভোল্ট মিটার। স্যার কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম কি? তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামমিটার। এটাও পড়ে রাখবে, পরীক্ষা দিতে পারে অ্যামমিটারের সাহায্যে কি মাপা হয়। পরীক্ষা দিতে পারে যে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়। মনে রাখবে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ চালক বল মাপা হয়। তড়িৎ চালক বল হচ্ছে পোটেনশিওমিটার। পরীক্ষা এখানে ভোল্ট মিটারের জায়গায় যদি ভোল্টামিটার দিয়ে দেয়, পরীক্ষায় যদি এখানে ভোল্টামিটার দিয়ে দেয়, তাহলে ভোল্টামিটার মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ করার যন্ত্রের নাম হচ্ছে ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণ করার যন্ত্রের নাম হচ্ছে বাবা ভোল্টামিটার। ভোল্টমিটার আলাদা, ভোল্টামিটার কিন্তু আলাদা। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার কোষ আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। শুধু যদি কোষ বলে রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। আর যদি এখানে বলে দেয় যে সজীব কোষ আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী, সজীব কোষ বলে দিলে তখন কি হয়ে যাবে? আমার সঠিক উত্তর হয়ে যাবে লিউয়েনহক বা লিউয়েনহুক। আমাদের সজীব কোষ আবিষ্কার করেছিলেন 1674 খ্রিস্টাব্দে। 1600 কত হয়ে যাবে এখানে? 1674 খ্রিস্টাব্দে লিউয়েনহুক সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে এসো। অস্টিওপোরোসিস অসুখ হয় কোন পদার্থের অভাবে? অস্টিওপোরোসিস
হাড়ের রোগ। হাড়ের উপাদান কি বললাম? ক্যালসিয়াম আর ফসফরাস। তাহলে ক্যালসিয়াম আর ফসফরাসের মধ্যে কোনটা আছে স্যার? স্যার ক্যালসিয়াম রয়েছে বা সিএ এর অভাবে, বা ফসফরাসও অপশানে থাকতে পারে, এর অভাবে আমাদের অস্টিওপোরোসিস হচ্ছে বয়স্ক লোকেদের ক্ষেত্রে। পরীক্ষায় কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে অস্টিওপোরোসিস কোন ভিটামিনের অভাবে হয়। যদি ভিটামিন পরীক্ষায় দেয় তাহলে ভিটামিন হয়ে যাবে ডি। ভিটামিন ডি এর অভাবে অস্টিওপোরোসিস হয়। আর ভিটামিন ডি এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা সমান হয় কার সঙ্গে? কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে কটা প্রোটন আছে বাইরের কক্ষপথগুলোতে সেই কটাই টোটাল ইলেকট্রন রয়েছে, এবং আমরা তাকে বলি পারমাণবিক সংখ্যা, যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। এই জেড সমান সমান প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা কোনো পরমাণুর ক্ষেত্রে। আর একটা আছে ভর সংখ্যা, এটাও তোমরা মনে রাখবে। ভর সংখ্যা মানে পরমাণুর মধ্যে টোটাল প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, একে আমরা এ দিয়ে প্রকাশ করি। এটাও তোমরা পরীক্ষায় মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিম্নলিখিত কোনটি একটি নোবেল গ্যাস নয়? নোবেল গ্যাস নয় বলেছে মানে নিষ্ক্রিয় মৌল নয়। নিষ্ক্রিয় মৌলগুলো নাম কি কি? নিষ্ক্রিয় মৌলগুলো বা নোবেল গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। তাহলে এখানে অপশানের মধ্যে কি রয়েছে? ফ্লুরিন রয়েছে। তাহলে ফ্লুরিন আমাদের নোবেল গ্যাস নয়। এবং মনে রাখবে এই নোবেল গ্যাসগুলো বা নিষ্ক্রিয় মৌলগুলো পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। এদের যোজ্যতা কত হয় স্যার? এদের যোজ্যতা 0 হয়, 0 যোজি মৌল। এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হয় স্যার? 8টা হয় বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, একমাত্র হিলিয়াম বাদে। হিলিয়ামের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 2টো হয়, বাদ বাকি সবগুলো মৌলের ক্ষেত্রে 8টা করে হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা। পরের প্রশ্নে চলে এসো। বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি আবিষ্কার করেছিলেন? তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। পরীক্ষায় চুম্বক থেকে বা তড়িৎ চুম্বক থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? না, উত্তর হয়ে যাবে আমার মাইকেল ফ্যারাডে। অপশন নাম্বারে বি সঠিক উত্তর হয়ে যাবে। ফ্যারাডের সূত্র পরীক্ষায় পড়ে রাখবে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ডানহস্ত নিয়ম পড়ে রাখবে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়ে রাখবে, এবং তার সঙ্গে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, এগুলোও পড়ে রাখবে। পরীক্ষা আগামী দিনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে এসো। 240 ভোল্ট 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট। দেখো এখানে ভোল্ট দেওয়া আছে, তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে যাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, কারেন্ট দেওয়া আছে যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, সহ একটা বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা বার করতে বলেছে। ক্ষমতাকে আমরা পি দিয়ে ডিনোট করি। পি ইকলস টু ভি আই আমরা ফর্মুলা জানি। তাহলে এখান থেকে আমি যদি মান বসিয়ে দিই, ভি এর মান 240 এবং এখানে আই এর মান দেওয়া আছে 0.6। পয়েন্ট তুলে দিলে নিচে 10 চলে আসবে, 0 0 কাটো। এখানে 4 6 24 4 হাতে রইল 2, 6 2 12 আর 2 14, 144। একক কি হবে? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তেরি ওয়াট লাগ গাই 144 ওয়াট আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। এবং মনে রাখবে পি ইকলস টু ভিআই একটা ফর্মুলা, 3টে ফর্মুলা দিয়ে পরীক্ষা অঙ্ক দেয়। পি ইকলস টু ভিআই একটা ফর্মুলা আছে ক্ষমতার, পি ইকল টু ভি স্কোয়ার বাই আর, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, এটা দিয়ে একটা ফর্মুলা রয়েছে, এবং পি ইকল টু আই স্কোয়ার আর। এই 3টে ফর্মুলা দিয়ে পরীক্ষা কিন্তু অঙ্ক দিচ্ছে, তো মনে রাখবে 3টের মধ্যে যে কোনো তোমাকে 2টো বলে দেবে, একটা তোমাকে বার করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? 240 ভোল্ট লাইনে, 240 ভোল্ট মানে ভি দেওয়া আছে তোমার কাছে, একটি বাল্বকে 100 ওয়াট মানে তোমার কাছে পি দেওয়া আছে, বলেছে যুক্ত করলে পারে ওই বাতির রোধ কত হবে? রোধ মানে রেজিস্ট্যান্স, আর তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। তার মানে তোমাকে কোন ফর্মুলা দিতে হবে এখানে? দেখো একটু আগেই বলেছি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তোমাকে আর বার করতে হবে। তাহলে আমার এখানে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর যদি আমি বসিয়ে দিই, তাহলে আর এর মানটা ইকুয়ালস টু কত হবে? ভি স্কোয়ার বাই পিকে নিচে নিয়ে চলে এসো, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি চলে আসবে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে ভি এর মান আমি জানি কত? 240। তাহলে 240 ইন্টু 240, আর নিচে আসবে পি এর মান 100। দুটো শূন্য কেটে গেল, তাহলে 24 ইন্টু 24 পড়ে আছে আমার। 24 ইন্টু 24 করলে কত আসে বলো? 576, তাই তো? একদম অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর, 576। এবং একক হচ্ছে ওহম, রোধের একক ওহম। তাহলে এই সমস্ত ছোট ছোট অঙ্ক কিন্তু করে রাখতে হবে। যারা এখনও এই সমস্ত অঙ্ক বুঝতে পারছো না তাদের জন্য অন্ধকার ঘনিয়ে আসছে, পড়াশোনা শুরু করে দাও। আগামী দিনের পরীক্ষা দিলে পারে রেলওয়েতে পরীক্ষায় কোশ্চেন কিন্তু এরকম টাইপের অঙ্ক আসবে। এসএসসি পরীক্ষাও দেয়, রেলওয়ে পরীক্ষায় দেয়, বা অন্যান্য পরীক্ষায় তোমাকে কিন্তু এই টাইপের অঙ্ক দেবে, করতে হবে, কনসেপ্ট জানতে হবে, তাহলে এগুলো সোজা বলে মনে হবে। নেক্সট কোশ্চেন, 60 ওয়াট ক্ষমতা দ্যুতিময় বাতিকে, 60 ওয়াট মানে এখানে পি দেওয়া আছে ক্ষমতা, বলেছে বাতিকে 240 ভোল্ট মানে ভি দেওয়া আছে, সরবরাহ লাইনে জ্বালাতে প্রয়োজনীয় তড়িৎ প্রবাহের মান কত? তড়িৎ প্রবাহ মানে তোমাকে আই ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা আমরা একটু আগেই বললাম, পি ইকলস টু ভি আই, অ্যাপ্লাই করে দাও। আই এর মান তোমাকে বার করতে বলেছে, তাহলে আই ইকলস টু ভি কে নিচে নিয়ে চলে এসো, পি বাই ভি। তাহলে পি এর মান দেওয়া আছে 60 ওয়াট,
আর এখানে ভি এর মান দেওয়া আছে 240 ভোল্ট ইকুয়ালস টু আই পেয়ে গেলে 0 0 কাটো 6 কে 6 4 6 24, তাহলে আই এর মান পেয়ে যাচ্ছ কত বাবা 1/4, 1/4কে বলা হয় 0.25 অ্যাম্পিয়ার। উত্তর দেওয়া আছে অপশন নাম্বার বিতে, অ্যান্সার হয়ে গেল। জলের দরে ফলের রস, এই সমস্ত পারলে ঠিক আছে একদম হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি। নেক্সট, সোডিয়াম কার্বনেটের সাধারণভাবে আমরা যে নামে চিনি, সোডিয়াম কার্বনেট বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম দিচ্ছে, তাদের ভর বার করতে দিচ্ছে। হ্যাঁ, যেমন সোডিয়াম কার্বনেটের ভর কত হবে আমি তোমাকে এক্ষুনি বার করে দেখাচ্ছি, দেখবে বিভিন্ন রাসায়নিক নাম, তার ভর, তার সংকেত এগুলো পড়ে রাখতে হবে। তার আগে বলি সোডিয়াম কার্বনেটকে আমরা কি হিসেবে চিনি, এটাকে আমরা কি হিসেবে চিনি, সোডা হিসেবে চিনি, কাপড় কাঁচা সোডা হিসেবে চিনি, কাপড় কাঁচা সোডা হিসেবে আমরা চিনি। এর সংকেত হচ্ছে Na2CO3 এবং অনেক সময় Na2CO3 সঙ্গে 10H2O লেখা থাকে, 10খানা জলের অণুও দেওয়া থাকে। এবার এই Na2CO3 এর পরীক্ষায় যদি তোমাকে এর বলে দেয় যে এর ভর বার করো, সংকেত ভর বা আণবিক ভর বা মোলার ভর বার করে দেখাও, তখন তুমি কি করবে, মনে রাখবে Na2CO3 এরকম লেখা আছে। এবার দেখো এন এর মান হচ্ছে 23 হয়, এগুলো একটু মনে রাখতে হবে যে এন এর মান 23 হয়, তাহলে 23 কতগুলো আছে, এনে দুটো আছে, তাহলে 23 × 2 হয়ে যাবে। কার্বনের মান 12 হয়, কার্বনের এগুলো সব কোর্সের ভেতরে আমি করাই যে কার মান কত হয়, এগুলো জানতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। সি এর মান হচ্ছে 12 হয়, অক্সিজেন হচ্ছে তোমার 16 হয়, 16, 3টে অক্সিজেন আছে, 16 × 3, তাহলে গুণ করে দেখবে এখানে কত হচ্ছে 46 প্লাস 12 প্লাস 3 16 কত হচ্ছে 48, তাহলে এগুলো যোগ করলে পারে যেটা আসবে এত গ্রাম হচ্ছে তোমার এর আণবিক ভর বা মোলার ভর। পরীক্ষা এই টাইপের কোশ্চেনও কিন্তু দিচ্ছে, যেমন কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর বার করো, সালফিউরিক অ্যাসিডের বার করো, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, এগুলো একটুখানি দেখে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। অবতল দর্পণের সামনে যখন কোনো বস্তুকে অসীম দূরত্বে রাখা হয়, অবতল দর্পণে অসীম দূরত্বে বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে চার্ট তোমাকে আমি দিয়ে দিচ্ছি, পরীক্ষার আগে এই চার্টটা তুমি দেখে যাবে, কোর্সের ছেলেপেলেরা এগুলো তো জানে, আমি পুরো ছবি ধরে করাই। দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুকে যদি আমি অসীম দূরত্বে রেখে দিই, তাহলে তার প্রতিবিম্ব হচ্ছে ফোকাসে তৈরি হবে এবং বস্তু সাপেক্ষে ক্ষুদ্র হবে, সৎ হবে, অবশীর্ষ হবে। তাহলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসের মধ্যে, উত্তর হয়ে যাবে আমার ফোকাস। তাহলে ফোকাস এবং কেন্দ্রের মধ্যে, কেন্দ্র থেকে দূরে, ফোকাসে হবে, ঠিক আছে, এখানে হবে ফোকাস, এই অপশনটা ফোকাস করে দাও, এটা ফোকাসের জায়গায় লক্ষ্য দিয়ে দিয়েছে, তাহলে ফোকাস অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে যাবে। এবার ছবি কেমন হবে, ছবি তো পরীক্ষায় দেবে না, কিন্তু ছবি তোমাকে জানতে হবে, কারণ এখান থেকে অঙ্ক দেবে। মনে রাখবে দর্পণের ফর্মুলা 1/v + 1/u = 1/f, এই ফর্মুলা দিয়েও পরীক্ষায় কিন্তু অঙ্ক আসছে। কমেন্ট বক্সে তুমি আমাকে লিখবে যদি এই টাইপের অঙ্ক করতে চাও, পরীক্ষায় অঙ্ক আসছে, সাইন কনভার্সন দিয়ে অঙ্ক দিচ্ছে, আমি তো এগুলো কোর্সের ভেতর করাই, কিন্তু তোমরা যদি ইউটিউবে চাও যে স্যার এই সমস্ত ফর্মুলা দিয়ে অঙ্ক নিয়ে আসুন, তাহলে এখানেও কিন্তু আমি করিয়ে দেবো তোমাদের জন্য, কারণ পরীক্ষায় আসছে। নেক্সট কোশ্চেন দেখো, পরের প্রশ্ন কি বলেছে, আর এই চার্টটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কোথায় বস্তুকে রাখলে দেখে নেবে। পরে আর একটা কোশ্চেন দিয়েছে, দেখো, অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে একটা বস্তুকে রাখলে, অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে বস্তুকে রাখলে তাহলে তার প্রতিফলন কোথায় হবে বা কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? বক্রতার কেন্দ্রে যদি বস্তুকে রাখি তাহলে আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, দেখো, বক্রতার কেন্দ্রে বস্তুকে রাখলাম, বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হবে, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব, সদ অবশীর্ষ হবে। তাহলে বক্রতার কেন্দ্রেই তৈরি হচ্ছে, বক্রতার কেন্দ্রে তৈরি হচ্ছে, অপশন নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, হ্যাঁ, লেন্সের ছবিগুলো একটু পড়ে রাখবে তোমরা। চাপের এসআই একক কি? চাপের এসআই একক মনে রাখবে, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, অপশন নাম্বার এ আমার এখানে সঠিক উত্তর। চাপ মানে কি হয় স্যার? চাপ মানে মনে রাখবে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে পি ইকুয়ালস টু, যদি আমি এখানে প্রেসার ধরি, বলকে আমরা এফ ধরি, বাই ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এখান দিয়ে পরীক্ষায় অঙ্ক দিতে পারে, তোমাকে বলের মান হয়তো তোমাকে এখানে বলে দিল বলের মান এত নিউটন, এত মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হচ্ছে, তাহলে চাপ কত হবে তুমি এখানে ডিভাইড করে দিলে পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে মনে রাখবে পাস্কাল। নেক্সট কোশ্চেন চলে এসো। 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে 12 ওহম রোধ দেওয়া আছে, তার মানে এখানে দেওয়া আছে তোমার আর, এখানে দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, মানে তোমাকে দেওয়া আছে আই। পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য কত? এখানে তোমাকে ভি ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা ওহমের সূত্র, ওহমের সূত্র সবাই জানে, যারা জানে না তাদের বলে দাও
কানে কানে। ওহমের সূত্রের ফর্মুলা ভি ইকলস টু আই আর, তাহলে ভি তোমাকে ক্যালকুলেট করতে হবে। আই এর মান দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, এখানে আর এর মান দেওয়া আছে কত 12 ওহম, তাহলে 12 ইন্টু 0.5 করে দেবে 6 চলে আসবে। ভি এর মান একক হচ্ছে ভোল্ট, 6 ভোল্ট উত্তর, অপশন নাম্বার আমার বি সঠিক উত্তর। এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসছে, কেউ আসলে পারবে কি পারবে না? ভি ইকলস টু আই আর, জলের দরে ফলের রস, না খেলে টোটাল লস। নেক্সট কোশ্চেনে চলে এসো, এটা আমি এইচডব্লিউ দিলাম। সেম টাইপের একটা অঙ্ক বলেছে 220 ওহম রোধ আর দেওয়া আছে, পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, মুখে মুখে অঙ্ক হবে। ভি এর মান তোমাকে ক্যালকুলেট করতে হবে, কমেন্ট বক্সের মধ্যে বলবে কোন উত্তরটা আমার ঠিক হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে এসো, স্যার অ্যালকোহলের ফাংশনাল গ্রুপের নাম কি? অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের নাম কি? মনে রাখবে অ্যালকোহলের মধ্যে OH গ্রুপ থাকবে, যেমন মিথাইল অ্যালকোহল এর সংকেত হচ্ছে CH3OH বা মিথানল বলা হয়। যেমন ইথাইল অ্যালকোহল বা ইথানল C2H5OH, OH থাকবেই থাকবে, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। পরীক্ষা এরও সংকেত দিয়েছিল যে স্যার ইথানলের সংকেত কি? ইথানলের সংকেত C2H5OH, C2H5OH। ইথানল মিথানল হচ্ছে তোমার CH3OH বা মিথাইল অ্যালকোহল, এগুলো একটু পড়ে রাখবে। বাদ বাকি গ্রুপগুলো কার কার সংকেত একটা চার্ট তোমাকে আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে রয়েছে এখানে OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক। যেমন সিএইচও হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। যেমন সিও হচ্ছে কিটোনের কার্যকরীমূলক। এগুলো দেখে রাখো, স্ক্রিনশট তুলে রাখো। দেখো COOH কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক। যেমন NH2 অ্যামিন গ্রুপের কার্যকরীমূলক। ইথারের কার্যকরীমূলক হচ্ছে O। এগুলো পরীক্ষায় আগামী দিনে দিতে পারে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলেছে সাইন্যাপসের মধ্যে দিয়ে স্নায়ু উদ্দীপনার অভিমুখ কিভাবে হয়? সাইন্যাপস হচ্ছে কি না, দুটো নিউরনের মাঝখানের অংশ, দুটো নিউরনকে যোগ করছে সাইন্যাপস। তাহলে দুটো নিউরনের মাঝখানে কি রয়েছে? সাইন্যাপস রয়েছে। এই সাইন্যাপসের মধ্যে দিয়ে স্নায়ু সবসময় এক মুখে প্রবাহিত হয়, একটা দিক থেকে একদিকে প্রবাহিত হচ্ছে, উল্টো দিকে কিন্তু আসছে না। মনে রাখবে এই অংশগুলোকে বলা হচ্ছে কি বাবা? এটা হচ্ছে কোষ দেহ, নিউরনের এটা কোষ দেহ বলা হয়, এবং এগুলোকে হচ্ছে ডেনড্রন বলা হয়, ডেনড্রন। এবং তারপরে রয়েছে এখানে ডেনড্রাইট, ছোট ছোট অংশগুলো, সুতোর মতো অংশগুলো হচ্ছে তোমার ডেনড্রন, তার থেকে শাখা যেগুলো বেরিয়েছে শাখা প্রশাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট, আর এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাক্সন, এইটাকে বলা হচ্ছে অ্যাক্সন। মনে রাখবে সবসময় এই ডেনড্রন থেকে পরবর্তী অ্যাক্সনের দিকে এক মুখে স্নায়ু উদ্দীপনা প্রবাহিত হয়, উল্টো দিকে কিন্তু যাবে না। অ্যাক্সন থেকে ডেনড্রনের দিকে যাবে না, ডেনড্রন থেকে অ্যাক্সনের দিকে স্নায়ু উদ্দীপনা প্রবাহিত হবে, এবং এই নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোনটি স্যার বায়ুপরাগী ফুল? বায়ুপরাগী ফুলের নাম বলো। বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটছে কোন ফুলের মধ্যে? তাহলে এখানে ধান সঠিক উত্তর হয়ে যাবে, ধান হচ্ছে বায়ুপরাগী ফুল। এছাড়াও জল পরাগী ফুল আছে, পক্ষী পরাগী ফুল আছে, পতঙ্গ পরাগী ফুল আছে, এগুলো একটু দেখে রাখবে। যেমন এখানে ধান হচ্ছে বায়ুপরাগী ফুল, পাতা শ্যাওলা এটা হচ্ছে জল পরাগী ফুল, জলের মাধ্যমে এর পরাগযোগ ঘটবে। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে পতঙ্গ পরাগী কয়েকটা ফুলের নাম, যেমন শালুক, পাখি পরাগী ফুলের নাম পলাশ, এগুলো তোমরা একটুখানি বাড়িতে পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, নিচের কোন রশ্মির বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি? 3 রকম রশ্মি তেজস্ক্রিয় পদার্থ থেকে নিঃসৃত হয়, আলফা, বিটা এবং গামা। তার মধ্যে মনে রাখবে বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে আলফা রশ্মি, আলফা রশ্মি সবচেয়ে বেশি বিকিরণ ক্ষমতা, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে গামা। বলবে স্যার আলফা তো অপশানের মধ্যে নেই, তাহলে আমরা কি করব? আলফা যদি অপশানে না থাকে তাহলে বিটা হবে, তাহলে বিটা অপশানে রয়েছে, তাহলে বিটা উত্তর হয়ে যাবে। আর যদি পরীক্ষায় আলফা থাকতো তাহলে আলফা রশ্মির বিকিরণ ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি। আর পরীক্ষা যদি দেয় যে ভেদন ক্ষমতা কার বেশি স্যার? ভেদন ক্ষমতা মনে রাখবে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি গামা রশ্মির, তারপরে হচ্ছে তোমার, তারপরে বিটা রশ্মির, তারপরে আলফা রশ্মির। তাহলে ভেদন ক্ষমতা হচ্ছে বিকিরণ ক্ষমতার উল্টো, বিকিরণ ক্ষমতা আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, আর ভেদন ক্ষমতা হচ্ছে তোমার গামা, তারপরে বিটা, তারপরে আলফা। নেক্সট কোশ্চেনে চলে এসো, নিচে দেওয়া কোনটা তড়িতের শ্রেষ্ঠ সংবাহক? তড়িৎ সবচেয়ে বেশি পরিমাণে যেতে পারে, সবচেয়ে ভালো যেতে পারে কোন মাধ্যমের মধ্যে দিয়ে বা কোন ধাতুর মধ্যে দিয়ে? পারদ, রূপো, তামা, সোনা। উত্তর হয়ে যাবে রূপো, অপশান নাম্বার বি। একটা চার্ট এখানে দেওয়া আছে, দেখো সবচেয়ে বেশি পরিবাহিত হয় সিলভার বা রূপোর মধ্যে দিয়ে, তারপরে কপার, তারপরে গোল্ড। এবং এই রূপোর সিম্বল পড়ে রাখবে AG, তামার সিম্বল CU, পারদের সিম্বল তোমরা জানো HG, সোনা হচ্ছে AU হয়ে যায়, এর চিহ্নগুলোর নামগুলোও পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, 1 নিউটন বল 500 গ্রাম ভরের ওপর ক্রিয়া করলে ত্বরণ কত হবে? চাবুক প্রশ্ন, বারংবার করানো প্রশ্ন, যারা আমার ক্লাস একটু ফলো করে তারা জানে এই সমস্ত প্রশ্ন উড়িয়ে দিতে। দেখো 1 নিউটন বল, এফ এর মান দেওয়া আছে, 500 গ্রাম ভর, 500 গ্রাম ভর মানে তোমাকে M দেওয়া আছে, কিন্তু এটা গ্রামে দেওয়া আছে, সিজিএসে দেওয়া আছে, তোমাকে এসআইতে কনভার্ট করতে হবে। 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ করে দাও, কেজিতে চলে আসবে। তাহলে 500/1000 কেজি হয়ে গেল। এখানে এফ এর মান দেওয়া আছে, ত্বরণ বার করতে বলেছে, মানে এর মান তোমাকে ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা আমরা জানি F = ma, তাহলে এর মান কত হচ্ছে এখানে? F/m,
এফ বাই এম ইটস এ গেম, তাহলে এফ এর মান বসিয়ে দাও 1 নিউটন, এখানে এম এর মান কত হয়ে যাচ্ছে 500 বাই 1000, 500 নিচে 1000 বসাতে হবে, এই 1000টা চলে যাবে ওপরে, 1000টা দিয়ে দিলাম আমি একবারে ওপরে, এবং এখানে চলে আসবে এর মান এটা, তাহলে 500কে 1000 দিয়ে কাটো, 500কে 1000 দিয়ে কাটলে 2 চলে আসবে, তাহলে এর মান পেয়ে যাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন দেখে নাও কোথায় রয়েছে, আচ্ছা 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, একটা মিটার পার সেকেন্ড স্কোয়ার করে দাও, অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর। আচ্ছা এগুলো কিন্তু মেমোরি বেস কোশ্চেন, মানে বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে বা বিভিন্ন সোর্স থেকে আমরা পেয়েছি যেগুলো কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে চলে এসেছি। এগুলো পরীক্ষায় সেম টাইপের এসেছে, পরীক্ষায় সংখ্যা হয়তো চেঞ্জ করে দিয়েছে, আগামী দিনের পরীক্ষায় সংখ্যা চেঞ্জ করে দেবে, কিন্তু এই টাইপের কোশ্চেন পরীক্ষায় থাকবে। পরের কোশ্চেন চলে এসো, ধাতুর পরমাণু কি করতে চায়? ধাতুর পরমাণুর বাইরের কক্ষে মনে রাখবে ইলেকট্রন সংখ্যা 1টা 2টো বা 3টে থাকে। ধাতুর পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 2 বাই 3, এবং এরা কি করতে চায়? ইলেকট্রন ছেড়ে দিতে চায়, ইলেকট্রন ছাড়তে চায়, তাহলে ইলেকট্রন ছাড়লে এরা কি করতে চায়? ক্যাটায়ন তৈরি করতে চায়, পজিটিভ আয়ন তৈরি করতে চায়, মনে রাখবে ধনাত্মক আয়ন তৈরি করতে চায়। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলেছে রান্না প্রেসার কুকারে তাড়াতাড়ি হয় কেন? এটা আমি প্রথম দিকের কোশ্চেনে কনসেপ্টে বলেছি কেন তাড়াতাড়ি হয়, অপশন দেখে নাও, আমাকে কমেন্ট বক্সের মধ্যে উত্তর দেবে কেন রান্না তাড়াতাড়ি হচ্ছে প্রেসার কুকারে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে শব্দ তরঙ্গ কেমন তরঙ্গ? এটা আরবি গ্রুপ ডি 2021-এও দিয়েছিল, এখনো নাকি কোশ্চেনটা পরীক্ষায় দিচ্ছে, এখনো দিচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার আমাদের মনে রাখবে শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার সঙ্গে মনে রাখবে এটা একটা স্থিতিস্থাপক তরঙ্গ, মাধ্যম ছাড়া এটা চলতে পারে না, আর তির্যক তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ, তার সঙ্গে আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাহলে আলো তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ, শব্দ অনুদৈর্ঘ্য, স্থিতিস্থাপক তরঙ্গ মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, তো আজকে আমরা 50খানা কোশ্চেন করলাম মেমোরি বেস, যেগুলো 2025-এ আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় দিচ্ছে। তো এই টাইপের টপিক, এই কনসেপ্টগুলো পড়ে যাও, যারা তোমরা পরীক্ষা দেবে আগামী দিনে, এই কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন হুবহু আসবেই আসবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।